স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। জাতীয় পার্টির অভ্যন্তরে অনেকদিন ধরেই চলছে নানা বিরোধ। বিশেষ করে 5 জানুয়ারি নির্বাচনের সময় দলটির অবস্থান ছিল আনপ্রেডিক্টেবল। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। নানা নাটকীয়তার পর সেই জাতীয় পার্টি এখন সংসদে প্রধান বিরোধী দল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তারা বিরোধী দল হয়েও আছে সরকারে। সম্প্রতি দলের আধিপত্য ধরে রাখা এবং বিরোধী দলীয় উপনেতা নির্বাচন নিয়ে দলটির অভ্যন্তরীণ কোন্দল এখন চরমে। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের এবং সিনিয়র সাংবাদিক শাহজাহান সর্দার। স্বাগত আপনাদের। প্রথমেই দেখে নিচ্ছি জাতীয় পার্টির কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্য। আমাদেরকে উনি বাইক পার্টি থেকে বাদ দেননি, অব্যাহতি দেননি, শুধুমাত্র তারা যে পদে ছিল সেই পদ থেকে অব্যাহতি দিয়েছে। চেয়ারম্যান সাহেবের লিখিত অনুমোদন ছাড়া, এবং চেয়ারম্যান সাহেব ওইটা নেবেন পার্টি প্রেসিডিয়ামে আলাপের মাধ্যমে, ছাড়া যদি কেউ মন্ত্রী হন, মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই তার প্রাথমিক সদস্যপদ সহ তার বাতিল বলিয়া গণ্য হইবে। আমি জাতীয় পার্টি থেকে তো উনি আমাকে বহিষ্কার করেছেন, সুতরাং আমি তো আর জাতীয় পার্টির লোক নই এখন, সুতরাং আমি তো আর জাতীয় পার্টির মন্ত্রী এখন নই। আমরা সমস্ত এমপিরা সিদ্ধান্ত নিয়েছি কাজী ফিরোজ রশিদকে করার জন্য। উনি এককভাবে কাকে করবেন না করবেন এটাও খুলে বলতেছেন না, কাকেও হতেও দিচ্ছেন না। এটা তো আমরা বুঝি যে একদিকে ওনার ভাই নির্বাচন করেনি, আসেনি, ভাইয়ের জ্বালায় উনি মরতেছেন, এদিকে বিরোধী দলের নেতা হতে পারেননি, সেইটার জ্বালা আছে। শুনছিলাম কয়েকজন নেতার সাম্প্রতিক মন্তব্য। আপনার বক্তব্য জানতে চাচ্ছি এর প্রসঙ্গে। না, প্রথম কথা তুমি যেটা বলেছো যে জাতীয় পার্টির পজিশনটা ইলেকশন 5 জানুয়ারি নির্বাচনের আগে আনপ্রেডিক্টেবল ছিল, এটা ব্যাপকভাবে অনেকখানি আলোচনা হয় এবং এইভাবে এটাকে বলা হয়। ঘটনার সাথে আমি একবার ওতপ্রোত জড়িত ছিলাম জন্য বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একটা কথাই বলা হয়েছিল এবং একটা কথার মধ্যেই আমরা ছিলাম। একেবারে শেষের দিকে এসে একটা যেটা হয়েছে সেটা হয়তো আমাদের নিজের নিয়ন্ত্রণে ছিল। সেটা ছিল একটা, তুমি যেটা বলেছো যে আমরা নির্বাচন চাই, নির্বাচন ছাড়া শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে আর কোনো পথ নাই। এবং আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ পার্টির চেয়ারম্যান বারংবার এই কথাটা বলেছিলেন যে সব দলের অংশগ্রহণ ছাড়া বলেছিলেন যে নির্বাচনে আসুন সবাই। তারপর বলেছেন সব দলের নির্বাচনে আসা ছাড়া নির্বাচনটা অর্থবহ হবে না, কার্যকর হবে, এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং সেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না। এবং সেইখানে ক্ষেত্রে জাতীয় পার্টি সবসময় এটা মেনটেন করে গেছে এবং যখনই সুযোগ এসছে এই কথাটি বলেছে। এবং প্রতিটি স্টেজেই জাতীয় পার্টি চাচ্ছিল নির্বাচনে অংশগ্রহণ করতে, কিন্তু একই সঙ্গে চাচ্ছিল যে অন্যান্য দলগুলিও কিন্তু দেখলাম আমরা পরে বিএনপি ছাড়াই আসলে নির্বাচনে সেটা হলো। সেখানেই আমি বলছি এখানে সেই সমস্যাটা দেখা দিল 5 জানুয়ারিতে নির্বাচনের সময়, যখন উনি দেখলেন যে শেষ পর্যন্ত লাস্ট ডেট চলে গেল, তখন বিএনপি নির্বাচনের জন্য নমিনেশন সাবমিট করলো না। তখন উনি সরকারকে বললেন যে ডেট আর কয়েকদিন বাড়িয়ে দেওয়া হোক। সরকার ডেট বাড়াতে চাইলেন না। তখন দেখা গেল যে নির্বাচনটা মানে ওই জোট টোট ছাড়াই হচ্ছে এককভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। আপনারা অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। তখন উনি বললেন যে আমাদের নির্বাচন, যেহেতু আমরা কথা বলেছি যে সব দল না আসলে নির্বাচন করব না, কাজে নির্বাচন থেকে আমাদের সরে আসার কথা এবং আমরা সরে আসছি, এই নির্দেশ উনি দিলেন। উনি নির্দেশটার বিষয়েও কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে। উনি এককভাবে বলেছেন, ওনার কথা এককভাবে পার্টির সিদ্ধান্ত ছিল। পার্টির সিদ্ধান্ত কয়েকবার হয়েছে প্রেসিডিয়ামে। সিদ্ধান্ত ছিল যে উনি যেহেতু সিচুয়েশন খুবই ভোলাটাইল, কখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না, কাজী উনি নেতা হিসেবে আমাদের আস্থা আছে ওনার উপর এবং উনি যখন বলবেন যেভাবে বলবেন দলের সিদ্ধান্ত এটা হয়েছে, তাহলে কিন্তু সেটাই দলের সিদ্ধান্ত বলে গণ্য হবে। না মেনে আবার নির্বাচনে এরপরে যখন 5 জানুয়ারির নির্বাচনের সময় দেখা গেল যে আমাকে যখন উনি বললেন এবং ওনাকে কিছুটা হলো উনি অন্তরীণ অবস্থায় থেকে উনি নিজের বিবৃতিতে পারছিলেন না, তখন বললেন যে আমি এখনো মনে করি যে আমাদের এই যে নির্বাচন না করার সিদ্ধান্ত এটা সঠিক এবং এটাকে তুমি সব জায়গায় জানিয়ে দাও। এবং এইভাবে আমরা আবার সব জায়গায় জানিয়ে দিলাম। আমি নির্বাচন থেকে উইথড্র করলাম। আচ্ছা, আমি সেটা আসছি। উনি নিজের নির্বাচন উইথড্র করার জন্য চিঠি দিলেন, সবখানে পাঠিয়ে দেওয়া হলো এবং কেউ যাতে করে লাঙ্গল না পায় তার জন্য উনি যাতে করে জাতীয় পার্টি আর নির্বাচন না নিতে পারে কোনো ক্রমে, যেহেতু একটা কিছুটা হলো একটা আভাস পাওয়া যাচ্ছিল যে কিছু একটা ব্যবস্থা হতে পারে যেটা হয়তো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। তো এটাও উনি চেষ্টা করেছেন। নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের চিঠিগুলো প্রেসের মাধ্যমে সব জায়গায় দেশবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও দেখা গেল যে কিছু কেউ এই নির্দেশটা মানলেন না এবং নির্বাচনে গেলেন এবং সেখানে বিভিন্নভাবে নির্বাচনের দিকে অগ্রসর হতে হলো। কিন্তু মেজরিটি উইথড্র করেছিলেন। তখনকার দিনে আমরা যতগুলো 300 সিটের মতো বোধহয় আমরা সাবমিট করেছিলাম, 2-1টা বাদ হতে পারে। সবাইয়ের মধ্যে প্রায় আমার মনে হয় শতকরা 70-80 ভাগ লোকই ওইটা উইথড্র করেছিলেন। এরশাদ সাহেব উইথড্র করেছিলেন, কিন্তু ওনারটা এবং আমারটা এগুলোকে উইথড্র
ওটাকে পরবর্তীকালে বলা হলো যে এটা যেহেতু ওনারা ব্যক্তিগতভাবে এসে উইথড্র করেননি বা ওই ধরনের কোনো আমরা পাইনি, এটা অন্য কেউ দিয়েছে, কাজে এটা আমরা গ্রহণ করছি না। গ্রহণযোগ্য হচ্ছে না। তো এইটার ব্যাপারে যখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে না, তারপরেও তুমি যেহেতু এটা নির্দেশ ওইভাবে আছে এবং তুমি ওটা নির্বাচন করবে না যদি হয়, এবং আমিও করবো না। তো আমি সেইভাবেই ঘোষণা দিয়েছিলাম। আরেকটা কারণে সেই সময় আমি ব্যক্তিগতভাবে করিনি, সেটা হলো আমার কথা আমাকে অনেকে টেলিফোন করতো যে আমরা কি করবো, চেয়ারম্যান সাহেবের নির্দেশ কি, আমি বললাম চেয়ারম্যান সাহেবের নির্দেশ হলো নির্বাচন না করার। তো সেই কারণে যেটা দাঁড়িয়ে গেল অবস্থা, সেটা হলো যে আমি যখন দেখলাম যে অনেকে নির্বাচন করছে, আমার নির্বাচন করার সুযোগ আছে, অনেকভাবে অনেকে আমার শুভাকাঙ্ক্ষীরা অনুরোধ করছে, কিন্তু আমার কাছে মনে হলো যে আমার কথায় অনেক লোক নির্বাচন করেনি। এখন হয়তো অনেক ধরনের কারণ আমি দেখাতে পারি, কিন্তু বিবেকের কাছে তো একটা জবাবদিহিতার ব্যাপার আছে। আমার কারণে অনেক লোক নির্বাচন করবে না, আমি নির্বাচিত হব, এই জিনিসটা আমার কাছে সেই জন্য গ্রহণযোগ্য হয়নি। কাজে ওই কথাটা প্রথম বললাম যে, কিন্তু এই 5 নির্বাচনের যে ঘটনা ঘটলো, তারপর থেকে জাতীয় পার্টির একটা কতগুলো জিনিসের বীজ বপন হলো। একটা হলো অনৈক্য, কারো নির্বাচন করলো কারো করলো না, একটা ভাগ অনৈক্য হলো। তারপর দ্বিতীয় যেটা হলো সেটা হলো শৃঙ্খলার মানে একটা বিষয়ে একটা শৃঙ্খলা ভঙ্গ করার একটা বীজ বপন হলো। আর থার্ড হলো এরশাদ সাহেবের নেতৃত্বকে বাদ দিয়ে নির্বাচন করা হলো, মানে নেতৃত্বকে চ্যালেঞ্জ করা হলো। এইগুলো জিনিসের বীজ সেই 5 জানুয়ারি নির্বাচনে যে বপন করা হলো, সেটি পরবর্তীকালে এখন এসে নানানভাবে এটা শাখা প্রশাখা বৃদ্ধি পেয়ে এটাকে এখন একটা ওই নির্বাচনের পরে আমরা যেটা দেখলাম, একটু যদি বলি, নির্বাচনের পরে আমরা দেখলাম যে পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিযুক্ত হলেন। তো উনি তো সেই পদটাও নিলেন। উনি দুটো জিনিস করেছেন, যেটা নিয়ে জনমনে পরবর্তীকালে একটা বিভ্রান্তি বা যেটাই বলি আমি, মানুষের মধ্যে এটা একটা কোশ্চেন মার্ক এসে গেছে। সেটা হলো উনি নির্বাচিত হলেন, যে মানে ওনার অন্তরীণ অবস্থা থেকে উনি নির্বাচনের পরে শপথ গ্রহণ করেছেন, এবং উনি পরবর্তীকালে যখন প্রাইম মিনিস্টার মন্ত্রীর পদমর্যাদায়, মন্ত্রী নয়, ওনাকে একটা দায়িত্ব দেওয়া হলো, ওটা উনি গ্রহণ করেছেন। ওটার জন্য উনি কিছু এক্সপ্লেনেশন উনি নিজে দিয়েছেন যে নির্বাচন হয়ে গেছে, আমাদের অনেক লোক নির্বাচন করেছে, এখন দলটাকে যদি আমরা এইভাবেই ছেড়ে দিই তাহলে দলের এখনই ভাঙন হয়ে যায় এবং দলের পরবর্তীতে আমাদের দলের অস্তিত্ব নিয়ে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমি চাচ্ছি যে দলটাকে আবার সুসংগঠিত করার জন্য আমি ভিতরে থেকে এটা করব, এবং এটার ব্যাপারে যেটা আমি, যেহেতু উনি কিছু মন্ত্রী হিসাবে কিন্তু ওনার যেটা কথা হয়েছে, যেটা কথাটা অনেকেই বলছে যে উনি আগে মন্ত্রিত্ব ছাড়লো না কেন, উনি কিন্তু এক্স প্রেসিডেন্ট হিসাবে উনি কিন্তু মন্ত্রীর পদমর্যাদা সুযোগ সুবিধা এমনিও এন্টাইটেল উনি এক্স প্রেসিডেন্ট হিসাবে। এবং সেটা এক জিনিস, আমি এটা বলছি, কাজে ওটা কিন্তু পদ না, পদ উনি ইচ্ছা করলে যে উনি পদ নাও নেন, ওটা সুযোগ সুবিধা কিন্তু উনি পাবেন। এবং ওনার কিন্তু প্রোটোকল অনুযায়ী এক্স প্রেসিডেন্টের প্রোটোকল মন্ত্রীদের ঊর্ধ্বে আছে। উনি বলেছেন যে আমি দেশের, ওনার মতামত এটা যে আমি দেশের কিছু কাজও করতে চাই, আর যেহেতু হয়ে গেছে এটাকে এখন মানে এটা আপনি বলছেন 5 জানুয়ারি নির্বাচনের সময় যে বিভক্তির সূচনা, সেটাই এখন প্রকাশ বিভিন্ন পাচ্ছে, সেটা বলছেন। তিনটা জিনিসের সূচনা হয়েছে এখানে, শুধু বিভক্তি না। একটা আমি বললাম যে একটা শৃঙ্খলা, একটা হলো পার্টির মানে প্রধানের নেতৃত্ব চ্যালেঞ্জের যে কথাটা আসলো, যারা নির্বাচনে অংশ নিলেন, সেই 3টি জিনিসের বীজ বপন করা হয়ে গেছে। আপনারা এই 8 মাস হয়েছে এই মন্ত্রী সভা গঠন হয়েছে, জানুয়ারির 12 তারিখ এটা গঠন হয়েছিল। তারপর থেকে এই 8 মাসে আপনারা কেন এই বিভেদটা মেটাতে পারলেন না? ওটা আপনার কাছে আসবে, আমি একটু সাধারণ সদস্যদের কাছে একটা প্রশ্ন রেখে আসি। নানা রকম সংবাদ দেখছি আমরা সংবাদ মাধ্যমে, কেউ বলছে যে বিরোধী দল বিএনপি, যেমন পার্টির মহাসচিব আজকে বলেছেন যে বিএনপি জাতীয় পার্টি ভাঙার একটা ষড়যন্ত্র করছে। আবার আমরা সংবাদ মাধ্যমে এটাও দেখেছি যে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ এখন প্রধানমন্ত্রীর হাতে। তো জাতীয় পার্টিতে দ্বন্দ্ব বাড়লে বা জাতীয় পার্টি ভাঙলে কার লাভ কার ক্ষতি? ধন্যবাদ আপনাকে। আসলে লাভ ক্ষতির চাইতে আমরা মনে হয় যে জনাব গোলাম কাদের সাহেব যে কথাটা বলেছেন, এই কথার সূত্র ধরে আমি আলোচনাটা অগ্রসর হতে চাই। সেটি হচ্ছে যে জাপার নেতৃত্ব কে দিচ্ছেন এখন। উনি নিজেই বলেছেন আসলে নেতৃত্ব চ্যালেঞ্জ, মানে দলীয় প্রধানের নেতৃত্ব মানে চ্যালেঞ্জের মুখে। এই যদি একটি দলের অবস্থা হয়, তাহলে সেই দলটি মানে কিভাবে সামনে অগ্রসর হতে পারে আপনি নিজেই চিন্তা করে দেখেন, 1 নম্বর। আর 2 নম্বর হলো এরশাদ সাহেব আপনার নির্বাচনের আগে বলেছিলেন যে উনি যদি নির্বাচনে যাবেন তো নাই, যদি কেউ জোর করে নির্বাচন নিতে চায় তাহলে উনি সুইসাইড করবে। কিন্তু আপনি নিজেও বলেছেন উনি তারপরে নির্বাচনের সময় গোলাম কাদের সাহেবের কথায় আসি যে এক ধরনের অন্তরীণ অবস্থায় ছিল। এই অন্তরীণ অবস্থাটা কেন ছিল, এটা যদি উনি ক্লিয়ার করেন তাহলে জিনিসটা অনেকটা ভালো হবে। আর উনি সুইসাইডের কথা বলে
আবার আপনি নিজেই বলেছেন যে উনি শপথ করেছেন, এমপি হয়েছেন। আবার আমরা দেখলাম যে উনি পদও নিয়েছেন। মানে যে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওইখান থেকে মানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন এবং সেগুলি এখনো এনজয় করছেন। এখন যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে আপনার গোলাম কাদের সাহেব একদম ক্লিয়ারলি বলেছেন যে দলের অস্তিত্ব এবং দল চ্যালেঞ্জের মুখে, নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। এখন সর্বশেষ যে সমস্যা আপনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে বিরোধী দলের উপনেতা কে হবেন এ নিয়ে আমি যে জিনিসটা লক্ষ্য করতেছি যে যতটুকু না আপনার এটা দলীয় সমস্যা, এর চেয়ে বেশি কিন্তু আপনার পারিবারিক একটা সমস্যা আছে। কারণ দ্বন্দ্বটা কিন্তু আপনার এরশাদ সাহেব এবং রওশন এরশাদের মধ্যে, তাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। এখন আপনার স্ত্রীর দিকে আপনার বেশি সংখ্যক এমপি আছেন। আপনি যদি আমরা কিছুক্ষণ আগে 34 জন জাতীয় পার্টির সাংসদ আমরা কিছুক্ষণ আগে যে আপনার একটি টেলিভিশনে আমরা দেখলাম যে রাঙ্গা সাহেব বলছেন যে আমাকে যেহেতু বের করে দিয়েছে, আমি তো এখন জাতীয় পার্টির এমপি না, আমি জাতীয় পার্টির মন্ত্রী না। তার মানে উনি জাতীয় পার্টিকে ওন করতে চাচ্ছেন না। এখন পজিশনটা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আসলে যে আগামী কিছুদিনের মধ্যে এটি যে কোন অবস্থায় দাঁড়াবে আপনার একটা খুব বলা কঠিন। আর আপনি যে প্রশ্ন বলছেন যে এতে সরকারের লাভ কি, সরকারের লাভ আপনার কোনো দল ভেঙে বা কোনো দল বিভক্তি করে বা ভাগিয়ে এনে আজকে পর্যন্ত কোনো সরকারের কোনো লাভ হয়নি। সরকারের লাভ না, আমার প্রশ্ন হচ্ছে কার লাভ হবে যদি জাতীয় পার্টি কেউ বাইরে থেকে ইন্ধন দিয়ে ভাঙানো হয় বা দ্বন্দ্ব। যেটা জিয়াউদ্দিন বাবলু সাহেব আজকেই বলেছেন, এবং আজকে দেখেন জিয়াউদ্দিন বাবলু সাহেব যে একটা কর্মসূচি করেছেন, সে কর্মসূচিটা হলো এরকম যে ওনাকে সংসদে অপমান করা হয়েছে, সে অপমানের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করছে, বিক্ষোভ সমাবেশকে। সেই বিক্ষোভ সমাবেশে উনি বলছেন যে বিএনপি জামাতের লোক এই দলটি ভাঙার জন্য চেষ্টা করছে। এখন কার লাভ হবে? আপনার কোনো দল ভেঙে আসলে কারো লাভ হয় নাই। জাতীয় পার্টিও আপনার যখন হয়েছে, জাতীয় পার্টি কিন্তু বিভিন্ন দল থেকে লোক এনে হয়েছে। জাতীয় পার্টিতে প্রথম থেকে যারা ছিল, আপনারা ধরেন সরকারের কথা যদি বলি যে এরশাদ সাহেবের সরকারের আতর রহমান খানের মতো লোক ছিলেন, আপনার এই জাতীয় পার্টির মিজানুর রহমান চৌধুরীর মতো লোক ছিলেন, কাইজাফর আহমেদের মতো লোক ছিলেন, মওদুদ আহমেদের মতো লোক ছিলেন, আপনার তারপরে যে আমরা পরে আসি শেখ শহীদের মতো লোক ছিলেন, আপনার কাজী ফিরোজ ছিলেন, এরা সবাই ছিলেন, জিয়াউদ্দিন বাবলু, অনেক রাজনীতিবিদ ছিলেন। এবং জাতীয় পার্টির সেই সময়কার যে মন্ত্রিসভা, সেটা আমি বলতে পারি যে একটা ভালো মন্ত্রিসভা ছিল। এখন আপনার জাতীয় পার্টি দল ভেঙে নিয়ে যে দল করে, যে যেমন তারাও কোনো লাভবান হতে পারে নাই, অন্য কেউ যদি কেউ চায় তাহলে কিন্তু কেউ লাভবান হতে পারবে না। আমি আবার আসছি জিএম কাদের কাছে, যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম। 5ই নির্বাচনের মাধ্যমে যেই আপনার কথা সূত্র ধরে যদি বলি, যেই দলের মধ্যে একটা বিভেদ এবং অনৈক্যের যে একটা বীজ বপন হয়েছিল, সেটাই এখন প্রকাশ পাচ্ছে। কিন্তু এই 8 মাসের সময়ের মধ্যে আপনারা কেন দল গোছাতে ব্যর্থ হলেন? 8 মাস পরে কেন এটা দল গোছাতে ব্যর্থ নেই? আমি তো বললাম 3টে জায়গায় আমি মনে করি। একটা নেতৃত্বের চ্যালেঞ্জ হয়েছে, একটা শৃঙ্খলা ভঙ্গ, দুটো কাছাকাছি। নেতৃত্বের চ্যালেঞ্জ করা মানে শৃঙ্খলা ভঙ্গ করা। আরটা হলো অনৈক্য, একটা স্বাভাবিকভাবে অনৈক্য হয়েছে, অনেকে এই অনৈক্যটাকে স্ট্রিমলাইন করতে পারেনি। স্ট্রিমলাইনের প্রচেষ্টাই চলছে, 8 মাস ধরেই চলছে। এখন যেগুলো দেখছেন এগুলো এই প্রচেষ্টারই অংশ বিশেষ, যেটাতে নেতৃত্ব যারা চ্যালেঞ্জ করছে এরশাদ সাহেবের বিভিন্নভাবে, যেটা বলা হয়েছে উপনেতার ব্যাপারে। এরশাদ সাহেব কাকে উপনেতা করবেন সেটা আমরা জানি না, উনি কিছু বলেন উনি, কিন্তু উনি বলেছেন আমাদের গঠনতন্ত্রটা কিন্তু তৈরি করার সময়, এই 111-এর সরকার আমাদের যখন পার্টিগুলো রেজিস্ট্রেশন করে তখন গঠনতন্ত্র তৈরি করার একটা কতগুলো গাইডলাইন দেওয়া হয়েছিল, এবং আমাদের গঠনতন্ত্র তৈরির যে চেয়ারম্যান মানে কমিটি ছিল, তো এই কমিটির চেয়ারম্যান আমি ছিলাম। তো গঠনতন্ত্র আমি তৈরি করেছি, সেখানে আমি সেইগুলো আমি বলছি। ওখানে বলা আছে যে পার্টির চেয়ারম্যানই এগুলো পোস্টকে সিলেক্ট করবেন। কীভাবে বলা আছে যে সংসদের পরিবেশ দেখে যারা মেজরিটি সাপোর্ট দেয় এই হিসাবে ওনার চিঠিতে এটা হবে, এটি ছিল স্বাভাবিক। এখন ওনাকে বাদ দিয়ে যেহেতু চিঠি দেওয়া হয়েছে, ওটা উনি বলেছেন যে এটা গঠনতন্ত্র মোতাবেক হয়নি এবং এটা মানে ওনার নেতৃত্বের বিষয়ে। এই বিষয়টা নিয়ে আরো প্রশ্ন আছে আপনার কাছে, আমি একটু বিরতি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিচে একটা বিরতি, সাথেই থাকুন।